Friday Fever at 10 p.m. শুনছেন পুজো স্পেশাল। পরপর 3 দিন রহস্য রোমাঞ্চ ভরা সাসপেন্স গল্প। আজ মহা অষ্টমী। আজকের সাসপেন্স গল্প কে সে। এই গল্পের গল্পকার শাশ্বতী চৌধুরীর জন্ম উত্তর কলকাতায়। মিশনারি ভাবধারায় দীক্ষিতা, মিশনারি পরিবেশে এবং উত্তর কলকাতার সাংস্কৃতিক জগতে বড় হয়ে ওঠা। বিবাহিত জীবনে স্বামীর কর্মসূত্রে দেশে বিদেশে ভিন্ন ভিন্ন বসবাসের অভিজ্ঞতা লেখনীর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে নানা রূপে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তার ছোট গল্প প্রশংসিত হয়েছে। লেখিকার প্রকাশিত উল্লেখযোগ্য গল্প সংকলন একটি মেয়ের গল্প এবং ঝালমুড়ি। আজকের গল্পে চরিত্রাভিনয়ে জয়দীপ, অজয়, শামীম। গল্পের সূত্রধর অর্ণব। বিন্যাসে নীল, পোস্টারে শুভম, পরিকল্পনা ও পরিচালনায় অরিন। শুরু হচ্ছে আজকের সাসপেন্স ভৌতিক গল্প কে সে। জায়গাটা দারুণ সুন্দর। ধীরাজের এটা ফার্স্ট অনসাইট প্রজেক্ট। এতদিন ইতিহাস ভূগোলের পাতায় পাতায় যেসব দেশের কাহিনী পড়ে এসেছে তা চাক্ষুষ করার মধ্যে ভীষণ যে রোমাঞ্চ, ধীরাজ সেটা পরতে পরতে অনুভব করছে। ধীরাজের কলিগরা ইতিহাস নিয়ে এত উৎসাহিত নয়। ধীরাজের এই পুরনো দিনের প্রতি অদম্য টান দেখে তারা বেশ মজাই পায়। রোহিত তো বলেই দিল, अरे यार 6 महीना हम लोगों को रहना है इधर, प्रोजेक्ट एक्सटेंड भी हो सकता है, बहुत सारा टाइम पड़ा है, बाद में देख लेंगे सब एक साथ। तू काहे को इतना हिस्ट्री के पीछे पड़ा है यार? वीकेंड है, चल साला दारू पीते हैं, मस्ती करते हैं। कहाँ कहाँ अकेला घूमता रहता है साले। পিছন থেকে আওয়াজ এসেছিল, वो इस साले को तो हिटलर का भूत पकड़ा है। बंगाली लोगों को हिस्ट्री बहुत पसंद है। মাথা ঘুরিয়ে আর দেখেনি ধীরাজ দ্বিতীয় স্বরের বক্তাকে। কি লাভ? আন্দাজ করতে পারে, হয় সমীর নয় চিন্তন। ওরাই ওকে বাঙালি বাঙালি বলে খ্যাপায়। ধীরাজ মেহতা জন্মসূত্রে মারোয়ারি হলেও জন্ম, বড় হয়ে ওঠা সবকিছুই কলকাতায়। 3 প্রজন্ম ধরে কলকাতাতেই বসবাস ওদের। স্বভাবে সে নিজেকে বাঙালি ছাড়া কিছু ভাবতেই পারে না। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও নেশা ইতিহাস। বড্ড টানে অতীতের দিনগুলো। একটা টাইম মেশিন পেলে সে শুধুই অতীতে ভ্রমণ করে বেড়াতো। ভাবনাটা আসতেই সে হেসে ফেলল। ছোটবেলার স্বপ্ন ছিল তার, বড় হয়ে বিজ্ঞানী হবে আর নিজের জন্য টাইম মেশিন বানিয়ে অতীতের গহ্বরে হানা দেবে। স্বপ্ন তো অধরাই হয়। কোম্পানি থেকে পোল্যান্ডের প্রজেক্টে যখন ধীরাজকে অ্যালোকেট করা হয়, ধীরাজ প্রবল উত্তেজিত হয়ে পড়েছিল। প্রথম বিদেশ ভ্রমণে উত্তেজনার পাশাপাশি টান ছিল ইতিহাসের অনেক ঘটনার একক সাক্ষী হয়ে থাকার সুযোগের সদ্ব্যবহারের প্রতি। আর সেটাই করে চলেছে সে। এখানে আশা স্তক, সেই নিয়ে ব্যঙ্গ চলছে। যদিও এসব নিয়ে ধীরাজ মোটেও ভাবিত নয়। শুক্রবার এলেই ধীরাজের ভীষণ ভালো লাগে। সারা সপ্তাহের মারাত্মক প্রেশারের পর শুক্রবারের বিকেল মনে এক ঝলক টাটকা হাওয়া। সপ্তাহব্যাপী খাটুনির রসদ, অক্সিজেন এই শুক্রবারের বিকেল থেকেই জোগাড় করার কাজে লেগে পড়ে ধীরাজ।
প্রকৃতির অফুরান সৌন্দর্যের চারপাশে ছড়িয়ে। শহরটার পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস। আর কি চাই? পেশা ছেড়ে নেশার টানে পথে পথে ঘুরে বেড়ায় সে। সহকর্মীরা আগে আড়ালে আবডালে বলতো, এখন তো মুখের উপরে বলে। ये बंदा तो पूरा हिस्ट्री मैनियक है, ये शादी भी करेगा ना तो हिस्ट्री प्रोफेसर से ही करेगा। অফিস থেকে ফিরে একটা হট শাওয়ার, তারপর এক কাপ গরম কফি, ব্যাস ধীরাজ চাঙ্গা। টিভিতে কোনো একটা স্পোর্টস চ্যানেল চালিয়ে শহরের ম্যাপ টেনে বসে গেল। এখন চট করে প্ল্যান করে ফেলতে হবে এই শনি রবিবারের গন্তব্য কি হবে। অনেকক্ষণ ধরে ম্যাপটা নিয়ে দেখলো ধীরাজ। এখানে সব কিছুই তো এত সিস্টেমেটিক। শহরের সকল দ্রষ্টব্য স্থানগুলি যেন ম্যাপের একদিক বরাবর লিস্ট আউট করা আছে। তেমনি লিস্ট করা দ্রষ্টব্য স্থানে যেতে গেলে ঠিক কোন কোন রুট ফলো করা উচিত সব কিছুই সুন্দরভাবে দেওয়া আছে। এদেশে পর্যটক মানুষগুলোকে ধীরাজ সর্বোচ্চ এই রকম ভিন্ন ভিন্ন ম্যাপ নিয়ে ঘুরতে দেখেছে। নিজেরাই স্থির করে নেন কোথায় যাবে আর কিভাবে যাবে। ট্যুরিস্ট গাইডের প্রয়োজন পড়ে না। তাছাড়া যে কোনো দ্রষ্টব্য স্থানে যেভাবে সকল পথনির্দেশ এবং বিবরণ ফলক থাকে, একজন আনাড়িও খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবে। একই সাথে ইতিহাসজ্ঞ মানুষও ওদেরকে স্পষ্ট চাক্ষুষ করতে পারবে। এই কারণেই ধীরাজের মনের তাগিদ আরও বেড়ে গেছে। ম্যাপ ঘাটাঘাটি করে অবশেষে গন্তব্য স্থির করে ধীরাজ। অসুইচ। এবার সে অসুইচ যাবে। এখানে ইতিউতি সর্বত্র তো ইতিহাসের গন্ধ। উত্তেজনায় চনমনিয়ে উঠল ধীরাজ। কাল ভোর হতেই টুকটাক প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়বে সে। ক্র্যাকাও থেকে বড়জোর ঘণ্টাখানেকের পথ। নিজেই ড্রাইভ করে চলে যাবে, শুধু রাতটুকু কাটানোর অপেক্ষা। ভাগ্যিস এখানে এসে ধীরাজ একটা ছোট 4 চাকা ভাড়া নিয়েছিল। নিজের বোহেমিয়ান স্বভাব তো সে জানে। অফিস যাতায়াতে যতটা না প্রয়োজন, তার থেকেও নিজের এই বাউন্ডুলেপনার জন্য একটা গাড়ি থাকা খুব জরুরি। রোডম্যাপ আর জিপিএস যথেষ্ট তাকে পথ প্রদর্শন করার জন্য। চটপট ডিনার সেরে শুয়ে পড়ার তোড়জোড় চালালো ধীরাজ। কোম্পানি থেকে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ব্যবস্থা করে দিয়েছে। একা ব্যাচেলার ছেলের জন্য দারুণ ব্যবস্থা। লাঞ্চ তো অফিসেই সারা হয়। ব্রেকফাস্ট, ডিনার আর টুকটাক স্ন্যাক্স শুধু নিজে ব্যবস্থা করে নিতে হয়। সে আর কতটুকু, একা মানুষের প্রয়োজনই বাকি। অসুইচ একটা ছোট্ট গ্রাম। অসুইচ মানে সেই ভয়ানক বিখ্যাত ঐতিহাসিক অধ্যায়, কনসেন্ট্রেশন ক্যাম্প, হিটলার, শত শত নিরীহ মানুষের অসহায় কান্না আর লক্ষাধিক নির্মম মৃত্যু। লোকাল বুক স্টোর থেকে কিনে আনা হিটলার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ডকুমেন্টারি ভিডিও চালিয়ে দেয় ধীরাজ। তাকে জানতে হবে, আরও অনেক বেশি জানতে হবে, হিটলারের নিষ্ঠুরতা ওকে কেমন তীব্র আকর্ষণ করতে থাকে। কেন সে জানে না। একই স্টার্ট বন্ধ হয়ে গেল। উফ, এইখানেই এসে গাড়িটাকে বিগ্রতে হলো। এখানে এত মিশকালো অন্ধকার যে নিজের হাত পাও দেখা যাচ্ছে না। ঘড়িতে চোখ রাখলো ধীরাজ। ফ্লোরোসেন্ট বলেই অন্তত সময় দেখার সম্ভবপর হচ্ছে। রাত 11টা বাজতে আর বোধহয় মিনিট খানেক। মোবাইলটা চার্জ আউট হয়ে গেছে কখন। এই ঘন জঙ্গলের মধ্যে মাঝপথেই গাড়িটা বিগ্রতে হলো। এখন সকাল না হলে কোনো মেকানিক পাওয়া যাবে না।
আর এই নিকষ কালো অন্ধকারে গাড়ি থেকে নামাও বিপজ্জনক। যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার থেকে থাকে এই জঙ্গলে। সমগ্র পোল্যান্ড জুড়েই শহরের মধ্যে 2-3টে জঙ্গল দেখা যায়। প্রকৃতিকে নিজের খেয়ালেই থাকতে দিয়েছে এখানকার মানুষ, সবকিছু কেটে ছাড়খাড় করে দেয়নি। যদিও পূর্ব অভিজ্ঞতায় ধীরাজ দেখেছে এইসব জঙ্গলে তেমন হিংস্র প্রাণীর দেখা মেলে না। এখনো পর্যন্ত ধীরাজ কিছু বুনো কুকুর আর হরিণের দর্শনই পেয়েছে, কিন্তু সেসব তো শহরে। অফিসের দয়ায় এখনো অবধি ওয়ার্কশপেই তাকে কাজে বসতে হয়েছে। খুব সম্প্রতি তাকে ক্র্যাকাওতে পাঠানো হয়েছে প্রজেক্টের কিছু গুরুত্ববহ কাজের জন্য। এসব শহরে জঙ্গল অনেক নিরাপদ, তার সাথে অসুইচের তুলনা না করাই ভালো। একে তো গ্রাম, তাই জঙ্গল অনেক গভীর। এখানে বাঘ ভাল্লুক না থাক, বুনো বিড়াল অথবা অন্য ভয়ানক প্রাণী তো থাকতেই পারে। পোকামাকড়, সাপ, জোক অনেক কিছুই থাকার সম্ভাবনা আছে। অতঃপর কিম কর্তব্য। গাড়িতে এইভাবে সারা রাত সব জানলা দরজা আটকে বসে থাকাও বিপজ্জনক। গরমে দম আটকে আসবে। আবার গাড়ি ছেড়ে একা জঙ্গলে ঘুরে বেড়ানো মানে বিপদকে চেঁচে ডেকে আনা। কি করা যায় তাহলে? খানিক দূরে সামনে দুটো কি আলোর বিন্দু? কি ওগুলো? কিছুই বুঝতে পারছি না। ধীরাজের নার্ভ সজ্জকিত হয়ে ওঠে। কোথাও কি বিপদের গন্ধ? ওগুলো চোখ কি? কোনো হিংস্র জানোয়ার ওত পেতে আছে শিকারের জন্য? গাড়িতে বসে ঘামতে শুরু করলো ধীরাজ। কিছু একটা ভাবতে হবে চটজলদি। এই অবস্থা থেকে বেরোনো জরুরি। বিদেশে এসে বেঘরে প্রাণটা না খোয়াতে হয়। এই যেন অনন্ত সময়ের অপেক্ষা। কতক্ষণ স্থবির হয়ে বসে আছে ধীরাজ জানে না। ক্রমে ক্রমে অন্ধকার সরে সরে আসছে চোখে। সামনের জঙ্গল পরিষ্কার হচ্ছে ধীরাজের চোখে ধীরে ধীরে। সামনের জ্বলন্ত চোখ দুটি হঠাৎ গায়েব। চোখ বন্ধ করলো সে। জ্বালা করছে চোখ দুটো। বোধ করি এক দৃষ্টিতে তাকিয়েছিল সে ওই জলজলে আগুনের বিন্দু দুটোর দিকে। ওগুলো কি কোনো জন্তু ছিল কি? এভাবে বসে থাকলে বিপদ আরো নানা রূপ নিয়ে হানা দেবে। রাত সুদীর্ঘ। গাড়িতে দম আটকে বসে থাকা বুদ্ধিমানের কাজ হবে না। বিপদ সর্বোচ্চ। যেন তেন প্রকারেও এই নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতেই হবে। ধীরাজ জানে না ভাগ্যে কি লেখা আছে এখন। হয়তো আজই পৃথিবীর শেষ দিন ওর। কিন্তু যাই হয়ে যাক না কেন, ভীত সন্ত্রস্ত হয়ে বসে থেকে লাভ নেই। ত্রস্ত পায়ে নেমে পড়ল ধীরাজ গাড়ি থেকে। গাড়িটা লক করতেই জঙ্গলের নিস্তব্ধতা যেন চিড় ধরল। লকের যান্ত্রিক আওয়াজের তীব্রতায় ধীরাজ নিজেই চমকে উঠল। কোন দিকে পথ সে জানে না। ভাগ্য সুপ্রসন্ন থাকলে একটা না একটা আশ্রয় ঠিক জুটে যাবে। সামনের দিকে হাঁটতে শুরু করল। একটা টর্চ সাথে রাখা উচিত ছিল। ভুল হয়ে গেল বিরাট। আত্মরক্ষার জন্য টর্চটাও একটা বড় হাতিয়ার হতে পারে। এগোতে এগোতে ধীরাজের মনে হচ্ছে সে এক তেপান্তর হেঁটে ফেলল। জঙ্গল ক্রমে গভীর থেকে গভীরতর হচ্ছে। ধীরাজ বুঝি আজ অন্ধকারে নিশ্চিহ্ন হয়ে যাবে। দূরে ওই সাদা মতো কি একটা দেখা যাচ্ছে না? বাড়ি? জঙ্গলের গভীরে বাড়ি? ফরেস্ট বাংলো নাকি? নাকি হ্যালুসিনেশন হচ্ছে? এক মুহূর্ত থমকালো ধীরাজ। বাড়ি তো, নাকি বিপদের হাতছানি? যা হবার হবে। এই সময় এই বাংলো বাড়িটাই তার একমাত্র আশ্রয়। কিছুমাত্র আর ভাবনা চিন্তা না করে ধীরাজ এগিয়ে চলল। বাড়িটা বেশ বড়, 3 তলা। এটা 100% কোনো পরিত্যক্ত ফরেস্ট বাংলো। কেউ কি আদৌ এখানে থাকেন? সন্দেহ হচ্ছে। কেউ না থাকলেও আজকে রাতটুকু এখানেই থাকতে হবে, কারণ উপায় আর কিছুই নেই। আধ ভাঙা গেটটা কোনো রকমে ভেজানো আছে। জোরে ঠেলা দিতে হলো। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজে বুকের ভিতরে দমামা আরো জোরে জোরে বাজতে শুরু করে দিল। কেউ বসবাস করলে গেটের এই নিদারুণ অবস্থা হতো না। গেট খুলতেই বেচারা কেঁদে কেকিয়ে উঠল। সামনে বিশাল আয়তন এক দরজা। দরজাটা বন্ধ। চাপ দিল ধীরাজ, খুলল না। এবার ধাক্কা দিল। না, তাও খুলছে না। ভেতর থেকে বন্ধ। কেউ কি আছে তবে? এনিওয়ান দেয়ার?
কেউ আছেন? প্লিজ হেল্প। নিজের গলা নিজের কাছে অচেনা ঠেকল। কেমন যেন কাপা কাপা স্বর, কানের পাশ থেকে ঘাম নাবছে। বাড়িটাই একমাত্র মাথা গোজার ঠাঁই এখন। এখানে ধীরাজকে ঢুকতেই হবে। মরিয়া হয়ে এসে সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কা দিতে শুরু করলো। কেউ কি আছেন? প্লিজ প্লিজ খুলুন না, আমি বিপদে পড়েছি, দরজাটা খুলুন না প্লিজ। কারোর যেন পায়ের আওয়াজ, ভারী বুটের আওয়াজ নাবছে কাঠের সিঁড়ি বেয়ে। উত্তেজনা টান টান হয়ে দাঁড়ালো ধীরাজ। কেউ আসছে। নিদারুণ শব্দ করে দরজার একটা পাল্লা খুলে গেল। ভিতরে খুটখুটে অন্ধকার। চোখ দুটো ধাঁধিয়ে গেল ধীরাজের। ভিতরে কেউ নেই। দরজা খুলল কে? সে কি যাবে ভিতরে নাকি যাবে না? একটা আলোর বিন্দু এগিয়ে আসছে। ধীরাজের বুকের ধুকপুকানি বাড়ছে। এই বাংলোতে কি হিংস্র জানোয়ারের বাস? বিন্দুটা এগিয়ে আসতে আসতে ক্রমে ক্রমে শিখার রূপ নিল। শিখার আলোতে একটি অবছায়া স্পষ্ট হয়ে উঠেছে। Who are you, young boy? Why are you here in the midnight? চেপে রাখা শ্বাস সশব্দে বেরিয়ে এলো ধীরাজের বুক থেকে। সামনে দাঁড়িয়ে এক সাহেব বৃদ্ধ, বয়সের ভারে নজ্জ। My car has been damaged. I am helpless here. Please allow me to get a shelter at your place. For tonight only. I will manage something tomorrow morning, definitely. Oh, certainly, my boy. It's my pleasure. Please come in. ভেতরে এসো, ভেতরে এসো। ধীরাজ বাংলোতে ঢুকতে পেরে শান্তির নিঃশ্বাস ফেলল। যাক, রাতটুকুর গতি হলো তাহলে। বাংলার ভেতরের পথ গাঢ় অন্ধকার। সামনে মোমবাতি হাতে বৃদ্ধ, পেছনে ধীর পায়ে ধীরাজ অনুসরণ করছে। ধীরাজ নিশ্চিত সাহেবের বয়স ৮০ ছাড়িয়েছে। ধীর গতিতে, তবুও যে সে একা একাই চলাফেরা করছে তাই বিস্ময়। অন্ধকার গলিপথ ছেড়ে সাহেব আর ধীরাজ প্রবেশ করলে একটি হল ঘরে। এই হলঘরটি তেমন অন্ধকার নয়, তার কারণ ঘরের কোণে কোণে মশালের মতন আলোর ব্যবস্থা আছে। সামনের টেবিলেও মোমবাতি জ্বালানো আছে। ধীরাজের মনে হলো ও যেন পুরনো সময়ে কোনো এক ইংরেজি ছায়াছবির প্রেক্ষাপটে এসে হাজির হয়ে পড়েছে। Sit, my boy. বসো বসো, তুমি আজ আমাদের অতিথি। আমাদের আর কেউ থাকেন? অবশ্যই, আমি বুড়ো মানুষ, একা একা কি পারি থাকতে, তাও আবার এই জঙ্গলে। ধীরাজ কাষ্ঠ হাসি হাসে। এই জঙ্গলে থাকতে গেলে বুকে পাটা লাগবে। আপনি কি খাবেন? ঠান্ডা না গরম? কানের পাশে সুরেলা নারী কণ্ঠ বেজে উঠতেই চমকে উঠল ধীরাজ। ও ঠিক পেছনে এক নারী মূর্তি, আবছা অবয়ব, একটি লং স্কার্ট পরিহিতা, শরীরের ঊর্ধ্বাংশ প্রায় অন্ধকারে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। একটি গাঢ় রঙের টপ জাতীয় কিছু পড়ে আছে। Come, Mary, young man, meet my daughter Mary. ওই আমার অন্ধের লাঠি, বুঝলে তো? হ্যাঁ, তোমার মুখ দেখে মনে হচ্ছে পেটে কিছু পড়েনি। তোমার খাওয়া দাওয়া দরকার, ইয়াং ম্যান। ম্যারি, তুমি প্লিজ কিছু খাবারের ব্যবস্থা করো ফর দিস বয়। আমি একটু ড্রিঙ্কস এর অ্যারেঞ্জমেন্ট করি। মাই বয়, আপত্তি নেই তো কড়া পানীয়তে? ধীরাজ এই রসে বঞ্চিত, কিন্তু এক মুহূর্তে যা পাওয়া যায় তাই অমৃত। মাথা নেড়ে সম্মতি জানালো সে। এই সময়ে নার্ভ স্ট্রং রাখা খুব জরুরি। বন্ধুদের কাছে শুনেছে সে কিঞ্চিত কড়া পানীয় সেবনে শরীরের মনে বল আসে।
তবে অবশ্যই লিমিট রেখে। মেয়েটি খাবারের ব্যবস্থা করতে গেছে। সাহেব নিজে হাতে পানীয় তৈরিতে ব্যস্ত। সামনের আরামকেদারায় শরীর ছেড়ে দেয় ধীরাজ। চোখ বন্ধ হয়ে আসছে নিশ্চিন্ত। My boy, get up. Delicious food is waiting for you. চটকাটা ভেঙে গেল। ওহ, ঘুম এসে গেছিল বোধ হয়। লজ্জিত হলো ধীরাজ। সরি, চোখ লেগে এসেছিল। No, sorry, my boy. খুবই স্বাভাবিক. Out of stress to be tired. Have this food and take some good rest. সামনে টেবিলের দিকে এবার নজর পড়ল ধীরাজের। গার্লিক বাটার টোস্ট, গ্রিলড চিকেন, রঙিন পানীয় হাতে সাহেব। খিদেটা জন্ম নিয়ে উঠল। এত ভয়ানক খিদে যে ছিল এতক্ষণ বুঝতেই পারেনি। দ্রুত হাত বাড়ালো ধীরাজ প্লেটের দিকে। সামনে বসে মৃদু হাসি মুখে সাহেব দেখল ধীরাজকে। বেচারা কতক্ষণে অভুক্ত ছিল কে জানে। পানীয় নাও সাথে, ইয়াং ম্যান। আরাম করে খাও। মুহূর্ত দ্বিধা কাজ করলো ধীরাজের মধ্যে। এখন বরং একটু গরম কফি হলে ভালো লাগতো। রঙিন পানীয় রসাস্বাদনে সে বঞ্চিত, কোনোদিন ছুঁয়েই দেখেনি। কিন্তু সামনে বসে থাকা বৃদ্ধ সাহেব পরম যত্নে পানীয় তৈরি করছেন। অপেক্ষায় আছেন ধীরাজের। সে হাতে পানীয় তুলে নিলেই সাহেব নিজের পানীয় গ্রহণ করতে পারবে। চিয়ার্স। ছোট চুমুক দেয় ধীরাজ। তোমার দেশ কোথায়? আমি ভারতবর্ষ থেকে এসেছি। ইন্ডিয়া। খুব আন্তরিক এক দেশ, প্রাচুর্যপূর্ণ। আমার খুব ইচ্ছা ছিল যেন একবার ভারত ভ্রমণের। সে আর হলো কই, বয়স কবজা করে নিল। আপনার খুব ইচ্ছা ছিল ভারতে যাওয়ার? উৎসাহিত হয়ে পড়ল ধীরাজ। ইয়েস মাই বয়। অর্থ সুযোগ যখন এলো, শরীর তখন শত শত রোগের কবলে। এত অত্যাচার কি আর সইতে পারে এই সামান্য রক্ত মাংস? অত্যাচার? কৌতূহল হচ্ছে ভীষণ। সাহেব কি যথেচ্ছ জীবনযাপন করে নিজের শরীর স্বাস্থ্য নষ্ট করলেন? হ্যাঁ, অত্যাচার। আমি একজন পুলিশ, আর তাই অত্যাচারিত হওয়া এবং প্রতিবাদহীন অত্যাচার সহ্য করা আমার কর্তব্য। যে তুমি শুনেছ কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা? গায়ে কাটা দিয়ে ওঠে ধীরাজে। কনসেন্ট্রেশন ক্যাম্প? সে কি কোনো সরাসরি অভিজ্ঞতা সাক্ষী হতে চলেছে? বইয়ের পাতায় কতটুকুই বা থাকে? তার বাইরেও তো কত ঘটনা প্রবাহ আছে। জগৎ তার কতটুকু খবর রাখে? কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা কে না জানে? হিটলারের ভয়াবহ অত্যাচার ছত্রে ছত্রে ছড়ানো সেখানে। কত নিরপরাধ প্রাণ বলি হয়েছে সেখানে। কত বৃদ্ধ বৃদ্ধা, মহিলা, শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইতিহাসের পাতায় পাতায় আন্তরিক হয়ে আছে সেসব কালো দিন। এই যে বাংলোটা দেখছো, এটা কি ছিল জানো? কোনো ফরেস্ট বাংলো? আমার দেখে তো তাই মনে হয়েছে। জঙ্গলের মধ্যে বলে ফরেস্ট বাংলো ভাবছো? তাও না, সেই ভাবতে পারো। তাছাড়া অস্ট্রিচের জঙ্গলের গভীরতা শহরগুলিতে যত্রতত্র থাকা জঙ্গলের থেকে অনেক বেশি। মূলত একটা গ্রাম বই তো কিছুই নয়। এই বাড়িটা ছিল আসলে একটা স্টোরেজ হাউস। স্টোরেজ হাউস? কি স্টোর থাকতো এখানে? আচমকা শরীরটা যথাসম্ভব বেঁকিয়ে সামনে ঝুঁকে এলো সাহেব। তীক্ষ্ণ নজরে ধীরাজকে জরিপ করতে করতে ফিসফিসিয়ে বলতে শুরু করলো, মানুষ মানুষ, কর্মঠ শক্তপোক্ত মানুষ নয়। দুর্বল, অসহায়, অশক্ত কিংবা প্রতিবন্ধী মানুষ। সমকামী, মহিলা, বাচ্চা, দলে দলে সবাই আসতো পোল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে।
জাতপাত ধর্ম অধর্মের বাদ বিচার ছিল না। পুলিশ, ইহুদি, রোমান কেউ বাকি ছিল না। এই বাড়িটার মতো কম করে 28টা বাড়ি, কম করে 28টা বাড়ি আছে মানুষ জমানোর জন্য। গরু ছাগলের মতো দল বেঁধে দিয়ে আসা হতো কাতারে কাতারে ওদের, তারপরে ঢেলে ঢুকিয়ে দেওয়া হতো। এই যে এত বড় হল ঘরটা দেখছো, এখানে পা রাখার অব্দি জায়গা থাকতো না, শোয়া বসা তো দূরের কথা। বিস্ফোরিত দৃষ্টি নিয়ে তখন শুনছে ধীরাজ। 28টা বাড়ি শুধু মানুষদের জমা রাখার কাজে ব্যবহার করা হতো। বিস্ময়ে দম বন্ধ হয়ে আসছে ধীরাজের। সাহেব বলে চললেন, আমি তখন 10 কি 12, পালে পালে লোকেদের সাথে আমিও এসে জুটেছিলাম এখানে। আমার বাবা, মা, ভাই সকলকেই বন্দি করা হয়েছিল। একটা লম্বা ট্রেনে আমাদের তুলে দিয়েছিল। প্রতি মুহূর্তে ভয় পেতাম, এই বুঝি আমাদের পরিবারকে আলাদা করে দেওয়া হলো। আমার গ্র্যান্ড মাও ছিল জানো, এই যখন আমাদের বন্দি করে লাইনে দাঁড় করিয়ে মারতে মারতে নিয়ে আসছিল, সেই মার আর অসম্মানের ধাক্কাটা আমার গ্র্যান্ডপা সহ্য করতে পারিনি। বয়সও ছাড়িয়েছিল 80-র বেশি, শরীরের শক্তি অবশিষ্ট ছিল না, শুধু ছিল আত্মসম্মান বোধ। সেখানেই ধাক্কা পেয়েছিল সে। বুড়ো মানুষ বলে লোকটার রেহাই ছিল না, তালে তাল মিলিয়ে হাঁটতে পারছিল না বলে বুড়ো মানুষটার মাথায় পিঠে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করতে একটুও বাধেনি নাৎসি সেনা। নির্মমের ঊর্ধ্বেও যদি কোনো শব্দ থেকে থাকে তাহলে ওরা ছিল তাই। মনুষ্যত্ব বোধ বলে যে একটা বোধ আছে, সেসব তাদের অভিধানে কোনোদিন ছিল না বলেই তো মনে হয়। আমার কি মনে হতো জানো, এরা রক্ত খেকো পিশাচ, চুষে চুষে রক্ত খেত মানুষের একটা সমগ্র জাতিকে ভেঙে মুচড়ে তার শির দ্বারা গুঁড়ো করে সোজা হয়ে দাঁড়িয়েছিল এইসব রক্ত খেকো ড্রাকুলার দল। ইতিহাসের পাতা কথা বলছে একবার, সেই সব অত্যাচারের রীতিবৃত্তি লিখে রাখার মতো কোথায় সে কলম, সে কলমের জোরওয়ালা মানুষ কোথায় যে সেসব লিপিবদ্ধ করে যাবে? কোন মানুষের পক্ষে এত ভয়াবহ নারকীয় অত্যাচারের গল্প অব্দি সহ্য করা সম্ভব নয়। আর সেসব তো আমরা সয়ে এসেছি, দেখে এসেছি, বয়ে এসেছি মনে মনে। এই যেমন আজও বয়ে চলেছি। মুক্তি নাই। দম নিতে ভুলে গেছে ধীরাজ। সাহেবের স্মৃতিচারণ তার ইতিহাসের খিদে মেটানোর জন্য অনেক অনেক বেশি কিছু। ইংরেজিতে যাকে বলে মোর দ্যান এনাফ। এই মুহূর্তে ধীরাজের মনে এই অবস্থা প্রকাশ করার মতন আর কোনো শব্দ আসছে না। শুধু মুখের দিকে তাকিয়ে অপেক্ষায় আছে সে। বলুক সাহেব, আরো বলুক। রাত গভীর থেকে গভীরতর হয়ে উঠছে ভাই ভয়। এইবার অল্প স্বল্প বিশ্রাম না দিলে কাল সকালে আবার তুমি লড়াই করতে পারবে না। বৃদ্ধ সাহেব ফিরে এসেছেন বর্তমানে। মুখে ঝুলে আছে মৃদু হাসি, চোখে কৌতুক। ধীরাজের মনে হলো উনি ভালোই বুঝতে পারছেন ধীরাজ কতটা উত্তেজিত হয়ে আছে। সে আরো শুনতে চায়, আরো জানতে চায়,
কিন্তু সাহেব সব যেন বুঝেও না বোঝার ভান করে আছেন। ওনার চোখে ফুটে থাকা কৌতুকই সে কথা বলে দেয়। তবে উনি কি চান ধীরাজ নিজে মুখে বলুক তার শোনার ইচ্ছার কথা? সকালে কিসের লড়াই স্যার? লড়াই তো নিত্য সঙ্গী আমাদের সকলের, শুধু স্থান কাল আর পাত্র বদলে বদলে যায়। আপনি প্লিজ আপনার অভিজ্ঞতা বলুন, আমি আরো জানতে চাই। তুমি কি জানো, রাত যতই গভীর হয় তাদের উপস্থিতিও গাঢ় হয়ে ওঠে। কাদের উপস্থিতি? আপনার কথার অর্থ আমি বুঝতে পারলাম না। এই যে তোমাকে বললাম, এই বাড়িতে কত সহস্র মানুষ বন্দী হয়ে থাকতো, কত বাচ্চা, কত বুড়ো, কত পঙ্গু, সে যেখানে অনাহারে, অচিকিৎসায়, অবহেলায়, অত্যাচারে মরেছে, তার কি হিসাব কিছু জানো তোমরা? হিউম্যান গিনিপিগ জানো? হ্যাঁ, এই আমরা সব ছিলাম হিউম্যান গিনিপিগ। জার্মান নাৎসিদের কাছে কাদের বাছা হতো জানো এইসব গিনিপিগ হিসাবে? পিঠ টান টান হয়ে গেছে ধীরাজ। সাহেব আবার ফিরে গেছেন অতীতে। কাদের? এই আমরা যারা ছিলাম সমকামী, যারা ছিলাম যমজ, যারা ছিলাম পঙ্গু, তাদের নিয়েই হতো এক্সপেরিমেন্ট। কি এক্সপেরিমেন্ট? সে আমি জানি না, আমি কি আর ডাক্তার, কিন্তু জানি এদের আলাদা আলাদা করে রাখা হতো। যেমন গরুর খোয়ার হয়, মোষের খোয়ার আলাদা, তেমনি হিউম্যান গিনিপিগদেরও আলাদা। আবার আইডেন্টিক্যাল টুইনসদের আলাদা করে পৃথক খোয়ারে রাখা হতো। হয়তো দেখতো একজনের উপর অত্যাচার করলে অন্যজন আদেও কি প্রভাবিত হয় কিনা, নাকি সবই মিথ্যা। কিভাবে প্রমাণিত হতো এসব? তুমি অত্যাচারের কাহিনী জানতে চাইছো ইয়াং ম্যান? পারবে সহ্য করতে? আমি পারিনি সইতে। আজও চোখ বন্ধ করলে আমি মির্জার রক্তাক্ত মুখখানা দেখতে পাই। সে দৃশ্য সহ্য করার গাটস চাই বন্ধু। শয়তান নাৎসিগুলোর ভয়ানক অত্যাচার করেছিল মির্জার উপর। শুধু দেখতো কতটা অত্যাচার করলে মির্জার উপর আমি প্রভাবিত হই। আপনি? মির্জা আপনার ভাই? আমরা টুইন্স ছিলাম। আমি মিকোয়াস, 1.5 মিনিটের বড় মির্জার থেকে। আমরা আইডেন্টিক্যাল টুইন্স হলেও মির্জা অনেক বেশি সুন্দর ছিল আমার থেকে। মাথার চুল আরো কোকড়া ছিল, আরো বেশি লালচে ছিল। নাকটা আরো শার্প ছিল, আরো আমার থেকে প্রায় 1 পোঁচ সাদা বেশি ছিল। কিন্তু খুব শান্ত, ভদ্র, নম্র একটা মিষ্টি ছেলে ছিল আমার ভাই মির্জা। আমি বরং দুরন্ত ছিলাম, কথা শুনতাম না কারোর। মা বলতো মিকোয়াস দুষ্টু, মির্জা শান্ত। মিকোয়াস দুষ্টুমি না কমালে সবাই শুধু মির্জাকেই ভালোবাসবে। সেই মির্জার নিষ্পাপ দেহটা টেনে হিচড়ে নিয়ে গেল আমার চোখের সামনে। আমি কেমন পাথর হয়ে গেছিলাম। ওরা মির্জাকে কোথায় রেখেছিল আমি জানতাম না। যেমন জানতাম না আমার মা কোথায়, বাবা কোথায়। হয়তো ওরা শক্ত সবল খাটিয়ে বলে কাজের অজুহাতে নিয়ে গেছিল অন্য কোনো খোঁয়ারে, যেখানে তারা বেঁচে ছিল কিনা কে জানে। মির্জা দুর্বল ছিল, উপস্থিত বুদ্ধিও কম ছিল, পালাতে পারতো না। যদিও বারংবার চেষ্টা করেও লাভ হতো না কিছুই। মির্জা ভীতু ছিল, তাই হয়তো ওর উপর
সহজে অত্যাচার করা সম্ভব ছিল। ধীরাজের গলা শুকিয়ে যাচ্ছে। সাহেব বলে চলছে, ওরা ওকে মারতো, বেত, চেন, বেল্ট, কিছুই বাদ যেত না। চর থাপ্পড় তো বাল খিল্ল ব্যাপার। ওরা জুতো দিয়ে ওর মুখ পিষে দিয়েছিল। আবার আবার ওদের লোক এসে আমাকে ভালো করে চেক করে যেত। ওরা আমার মুখে, শরীরে কোনো মাংস দেখা যাচ্ছে কিনা, না, ওরা পায়নি কোনো আঘাতের চিহ্ন আমার শরীরে। কিন্তু ওরা তো মন দেখতে জানে না, তাহলে দেখতো ফুল অফ স্কার সেখানে। ওরা জানতে পারতো রক্ত জমা সাকর কাকে বলে। আমার শরীরে কোথাও আঘাত নেই, সেটা কি বিচার অপরাধ? ওদের এক্সপেরিমেন্ট আরো ভয়ঙ্কর হয়ে উঠত। আর একদিন মরেই গেল মিচা। আপনারা তো আলাদা থাকতেন, কি করে দেখলেন মিচাকে? ওরা দেখালো বলেই তো দেখলাম। ওরা কি শুধু শারীরিক নির্যাতন করত? ওরা মানসিক নির্যাতনও সিদ্ধহস্ত ছিল। ওরা আমাকে দেখাবে বলেই আমার সামনে দিয়ে উলঙ্গ রক্ত ভেসে যাওয়া মিচার নিথর দেহটা টানা হেঁচড়া করছিল। একজন নাৎসি মিচার মুখটা তুলে আমাকে দেখাচ্ছিল। আমি দেখলাম রক্তে ভেসে গেছে মিচার মুখ, চোখ ও প্রাণ আর একটা রক্তের ধারাতেই বন্ধ হয়ে গেছে। ঠোঁট ফুলে কমলা লেবুর কোয়া হয়ে গেছে। কতদিন কমলা লেবু খাইনি জানো? মিচার ঠোঁট দুটো দেখে আমার এই কথাটাই সবার আগে মনে পড়েছিল। কতকাল খাইনি কমলার মিষ্টি রস। একজন নাৎসি বন্দুকের সূচালো বাটটা আমায় দেখে দেখে মিচার প্রাণহীন বায়ু ছিদ্রে ঢুকিয়ে দেখাচ্ছিল আর বিশ্রীভাবে হ্যাঁ হ্যাঁ করে হাসছিল। আমার বুঝতে বাকি ছিল না আর কতটা যন্ত্রণা সহ্য করেছে আমার 8 বছরের শান্ত ভাইটা। কিন্তু জানো, ওরা এত চেষ্টা করেও আমাকে কাঁদাতে পারেনি। আমার স্নায়ু খুব স্ট্রং, আমি কাতর হইনি। আমার সবচেয়ে কাছের মানুষ আমার মিচা, তার উপরে এত কিছু হয়ে যাবার পরেও আমি ভেঙে পড়িনি, বরং মনে মনে তৈরি হচ্ছিলাম এরপর আমার পালা। বুকে অসম্ভব চাপ তৈরি হচ্ছে ধীরাজের। না, তার স্নায়ু দুর্বল, এর বেশি নেওয়ার ক্ষমতা তার আর নেই। শুনবে নাকি একবার আমার সাথে কি কি হয়েছিল? পারবে তো সহ্য করতে? তোমার তো এখনই মুখ সাদা হয়ে গেছে। আর জানতে চাও তুমি? কি করে এত সহ্য করলেন আপনারা? অট্টহাস্যে কেঁপে উঠল সমস্ত হলঘর। ধ্বনি অনুরণিত হতে লাগলো চারপাশে। ধীরাজ কুকড়ে গেল। এবার কেমন যেন ভয় ভয় করছে। বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি গল্প কথা বলছি। না না, আমি বিশ্বাস করছি আপনাকে। অবিশ্বাসের জায়গা নেই কোনো। এত অত্যাচার মানুষ সহ্য কি করে করতে পারে, এটাই বিস্ময়। মানুষই তো পারে, মানুষই তো সয়, মানুষই তো অত্যাচার করে। উন্নত মস্তিষ্কের প্রাণী ছাড়া এসব কি সম্ভব? ধীরাজ মাথা নিচু করে। মানুষ হয়ে জন্ম নেওয়া বড় লজ্জার। তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে মাই বয়। আজকের রাতটা একদম একটু নতুন ভাবে কাটলো। দেখো, ভোর হতে কিন্তু বেশি দেরি নেই। পূবের আকাশ স্বচ্ছ হয়ে চলেছে, আলোর ছোঁয়া দেখতে পাচ্ছ। আর সময় নেই হাতে। এসো,
তোমার সাথে আলাপ করিয়ে দেই। আলাপ? কার সাথে? এখানে আর কেউ থাকেন? নিশ্চয়, আমার পরিবার আমার সাথেই থাকেন। শয়তান নাৎসি আমাদের আলাদা করলেও আমরা এক হয়েছি, একত্রে থাকি এক ছাদের তলায়, সুখে দুঃখে এক পরিবার আমরা। ধীরাজের কানের পাশ দিয়ে ঘাম নামছে। আশপাশের সবকিছু বড় অদ্ভুত, অচেনা মনে হচ্ছে। জানলা দিয়ে বাইরেটা দেখার আপ্রাণ চেষ্টা করল সে। রাত কাটতে আর কত দেরি, কিন্তু এ কি, সে ঘাড় ঘোরাতে পারছে না কেন? শরীর কেন যেন আটকে আছে এই আরাম কেদারের সাথে। উঠতে পারছে না কেন সে? এই যে বয় বয়, কাল রাত্রে তুমি আমার মেয়ে মেরিকে মিট করেছো। সে বড় লাজুক, খুব দেখা প্রয়োজন না হলে সে শরীর ধারণ করতে চায় না। ঠিক আমার বিচার মতোই শান্ত ধীর হয়েছে মেরি। নাও মিট মাই ডার্লিং মিচার। ভয় পেও না বন্ধু, তোমাকে তো বললামই, শয়তানদের অত্যাচারে তার অমন সোনার চাঁদকরণ, অমন জ্যোৎস্নার মতো রূপ ম্লান হয়ে গেছে। তুমি ভয় পেলে মিচা আহত হবে যে। সে যে বড় নরম মানুষ বন্ধু। এসো মিচা, এসো। মিট আওয়ার নিউ ফ্রেন্ড ধীরাজ। ও ভারত থেকে এসেছে আমাদের সাথে দেখা করবে বলে। ধীরাজের চোখ বিস্ফোরিত হয়ে গেছে। সামনে একটা অবয়ব ক্রমে ক্রমে পরিস্ফুট হচ্ছে। একটা বাচ্চা ছেলে, ধবধবে ফর্সা রঙের আভাস পাওয়া যাচ্ছে শুকিয়ে যাওয়া কালচে রক্তের মধ্য থেকে। লালচে চুল, এতটা লালচে হতে পারে কারুর চুল? নাকি রক্তে ভিজে লাল, আরো লাল হয়ে উঠেছে চুলগুলো? এ কি বাচ্চাটা উলঙ্গ কেন? তবে যে সাহেব বলেছিল অর্ধ উলঙ্গ, এরা কি অঙ্গের পোশাকটাও কেড়ে নিয়েছিল? ও না 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 না, ওই তো ঝুলছে কোমরে এক ফালি ন্যাকড়ার মতো কি যেন একটা ঝুলছে। সে কি তবে পোশাকের টুকরো মাত্র? মুখটাতে কি মায়া বাচ্চাটার! একটা চোখ খুলে বেরিয়ে আসছে আর অন্যটা আঁত বোঝা, সেখানেও শুকিয়ে যাওয়া রক্তের ধারা। ঠোঁট দুটো, মিকুয়াত সাহেব বলেছিল কতদিন সে কমলা লেবু খায়নি। সত্যি তো মিচা সাহেবের ঠোঁট কই? ও তো কমলার কোয়া, লাল টুকটুকে কমলার কোয়া। লাল রস গড়িয়ে পড়ে শুকিয়েও গেছে ঠোঁটের কোণে। এ কি মিচা সাহেব এগিয়ে আসছেন কেন ধীরাজের কাছে? হাত বাড়াচ্ছে সে। কিছু বলতে চায়? কি বলতে চায় বাচ্চা সাহেব? হাতটা কেমন শুকনো, একটু আগেও কি শুকনো ছিল? চমকে মুখের দিকে তাকালো ধীরাজ। কমলার কোয়াগুলো কোথায় গেল? আর ওই চোখটা একটু আগেও তো ঝুলেছিল, সব শুকিয়ে গেল নিমেষে। লাল টুকটুকে চুল বাতাসে মিলিয়ে যাচ্ছে, সাদা ধবধবে রং আলোয় ছড়িয়ে পড়ছে। কঙ্কালসার হাতটা দ্রুত এগিয়ে আসছে ধীরাজের গলা লক্ষ্য করে। দ্রুত দ্রুত, খুব দ্রুত। ধীরাজ আর কিছু দেখতে পাচ্ছে না। অন্ধকার নিকষ হচ্ছে, গাঢ় প্রায় অন্ধকার। পূব দিকে আলো ফুটছে কি? ঘামে সারা শরীর ভিজে গেছে। হাতটা কোথায় গেল? হাতটা ইতিউতি তাকালো ধীরাজ। কোথায় সে? বাম দিকে তাকাতেই সে দেখতে পেল টিভি অন। ভিডিওটা চলতে চলতে কখন শেষ হয়ে গেছে। দি এন্ড শুধু নেচে চলেছে সারা স্ক্রিন জুড়ে। এই তো
ঘাড় ঘোরাতে পারছে ধীরাজ। এই তো উঠে বসেছে। তাহলে তাহলে পুরোটাই স্বপ্ন ছিল? নাকি এক টুকরো অতীত স্বপ্ন হয়ে ধরা দিল ধীরাজের কাছে। মাথা ভার হয়ে আছে, দু হাতে মাথা টিপে ধরল ধীরাজ। কি খচখচ করছে? বাম হাতের মুঠোয় কি? মুঠো খুলে ধরল সে। একটা হলদে হয়ে যাওয়া বিবন্ন কাগজের টুকরো। কৌতূহলী মন মেলে ধরল কাগজের টুকরোটা। আবছা অক্ষরে কি যেন লেখা, বড় অস্পষ্ট। কাগজের টুকরোটা নিয়ে ধীরাজ জানলার কাছে গেল। সূর্যের আলোয় অস্পষ্ট স্পষ্ট হয়ে উঠবে। লেখা ফুটে উঠল ধীরে ধীরে। Ostrich is waiting for you. ধীরাজের শরীরে কাঁপুনি আসতে শুরু করল। কানের পাশ দিয়ে আবার নামছে জলের স্রোত। কি করবে, কি করবে সে এবার? শুনছিলেন ভৌতিক গল্প কে সে। গল্পকার শাশ্বতী চৌধুরীকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্যে।